বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010-এর সংশোধন কল্পে আনিত বিলটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যকে তার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ বা পিলার হচ্ছে বীমা খাত। যে কোনো দেশে মূলত 4টি খাতকে অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে ধরা হয়। তার প্রথমটা হচ্ছে পুঁজিবাজার, যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকিং সেক্টর, তৃতীয়টা বন্ড মার্কেট এবং চতুর্থটা ইন্স্যুরেন্স বা বীমা। বাংলাদেশের বীমা খাত নিয়ে যদি নির্মোহভাবে আমরা আলোচনা করি, তাহলে বীমা খাতের অবস্থা বলতে হয় খুব বেশি ভালো নয়। অন্যান্য দেশে বা উন্নত দেশে অর্থনীতিতে জিডিপিতে বীমা খাতের অবদান যেখানে 8 থেকে 10%, বাংলাদেশে সেইখানে মাত্র 0.4%। জিডিপিতে বীমা খাতের যে অবদান, এটা শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, এটা গ্রহণযোগ্যও নয়। বাংলাদেশের সমসাময়িক ও কাছাকাছি দেশের, এমনকি প্রতিবেশী দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপিতে আমাদের বীমা খাতের যে অবদান সেটি সর্বনিম্ন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ভারতের মতো একটা দেশে বীমার যে ইন্ডাস্ট্রি, সেখানে কোম্পানির সংখ্যা আমাদের চেয়ে কম, অথচ আমাদের এই ছোট্ট দেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে। সাধারণ বীমা, জীবন বীমা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা যে বীমা কোম্পানি তৈরি করেছেন, তার মধ্যে জীবন বীমাও আছে বা সাধারণ ঘরানার বীমাও আছে। কিন্তু এত বেশি সংখ্যক কোম্পানি থাকার পরেও আমাদের দেশে জিডিপিতে বীমা খাতের অবদান এত কম, যেটার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে হতে পারে যে এত বেশি সংখ্যক কোম্পানি হয়তো সেগমেন্টেড কাস্টমারদের নিশ মার্কেটিং করছে। যদি আমরা বলি, হয়তো তারা সুনির্দিষ্টভাবে বাছাই করা কিছু কাস্টমার বা বিজনেসের উপরে নির্ভর করে তাদের ব্যবসা পরিচালনা করছে। এদেশের আপামর সাধারণ মানুষকে বীমা শিল্পের আওতায় নিয়ে আসতে হলে প্রয়োজন একটি সেবা যা ঝুঁকি ভালো ব্যবস্থাপনা করে। ফলে এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সর্বোত্তম বা সর্বোচ্চ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান হচ্ছে এই বীমা কোম্পানিগুলো। কিন্তু অনেক সময় দক্ষতার অভাব এবং সৎ মানুষের হাত। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আমাদের তো একটা প্রসিডিংসের প্রসিডিউরাল সিস্টেম এন্ড আপনি বসুন, আমরা মাঝখানে আছি, আমরা দেখব। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মনে হয় আমরা সংসদে যখন বিল আসে, বিলের সাথে সংসদের কার্যপ্রণালীবিধির কিছু নিয়ম কানুন আছে। তো আমরা যদি সবাই সেটা মেনে চলি, তাহলে বোধহয় এই ইন্টারাপশনগুলো হবে না ভবিষ্যতে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, আবারও আমি সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশে বীমা শিল্প খুবই কঠিন একটি অবস্থা পার করছে। এটা আবারও অব্যবস্থাপনা, দুর্নীতি, ব্যাড গভর্নেন্স এবং সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি জন্ম হয়েছে যারা আইন কানুনের কোনো তোয়াক্কা করে না।
এবং এই জন্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে তাকে সংশোধন কল্পে আমরা ইন্স্যুরেন্স পুরো সেক্টরটাকে ইন্ডাস্ট্রিকে নতুন করে যে গ্লোবালি যেখানে ইন্স্যুরেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে, গুড গভর্নেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে এবং এগুলোর রেফারেন্স সারা বিশ্বে আছে, আমরা কিছু আবিষ্কার করতে যাচ্ছি না, আমরা সেই স্ট্যান্ডার্ডটা বেঞ্চমার্কটা রিচ করার চেষ্টা করছি। এই জন্য এই পরিবর্তনগুলো আনার জন্য আমাদের বীমা নিয়ন্ত্রণ সংস্থা এটাকে পরিবর্তন আনতে হবে, এখানে যোগ্য ব্যক্তিকে আনতে হবে। কারণ বীমা শিল্প শুধু বীমার জন্য নয়, বীমাতে যে অঙ্ক যেই অর্থটা জমা হয় সেই অঙ্ক বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিনিয়োগের একটা বড় সম্ভাবনা আছে। বাংলাদেশের অর্থনীতিতে, শিল্পে, সার্ভিস সেক্টরে সব জায়গায় বিনিয়োগের সুবিধা আছে, এটা অনেক বড় একটা অংশ। আমরা সেই জায়গায় যেতে পারছি না, এই জন্য এই সংশোধনগুলো করতে হবে, এই পরিবর্তনটা আনতে হবে, বীমা শিল্পকে ট্রান্সপারেন্ট করতে হবে এবং সকলের জন্য, আবারও যারা বীমা করে, যারা আপনার বীমা করে যারা সিকিউর থাকতে চায় তাদেরকেও আপনাকে সংরক্ষিত করতে হবে। সব কিছু মিলিয়ে বীমা নিয়ন্ত্রকের যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা পরিবর্তনটা আনছি এবং এখানে বয়সেরও কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে আপনার যোগ্যতার ব্যাপার। বিশ্বের কোনো দেশে, প্রায় সব দেশে এখানে বয়সের কোনো লিমিটেশন নাই, এখানে হচ্ছে আপনার মেধা, যোগ্যতা, সততার বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে পারলে সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট আমরা যদি দিতে পারি তাহলে কাজ ভালোভাবে করতে পারবে এবং সকলের সহযোগিতার প্রয়োজন। আমার মনে হয় বীমা শিল্পে উন্নয়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আগামীতে একটা নিয়ন্ত্রণ সংস্থা যদি একটি পুরো সেক্টরকে নিয়ন্ত্রিত করার আইন কানুনের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকে, তাহলে যেটা আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি, অব্যবস্থাপনার কারণে, অদক্ষতার কারণে, দুর্নীতির কারণে, সেটা বন্ধ করা সম্ভব হবে না।